আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস রে মা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন পর আমাদের বাসায় আসলি। বস, আমি চা বানিয়ে আনছি। না আন্টি, এখন এসব কিছুই করতে হবে না। আমি হনুমানটাকে কলেজে নিয়ে যেতে এসেছি। ও তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আচ্ছা বস, আমি দিচ্ছি। দাঁড়াও, আমি আর ঘুম বের করছি। তারপর জান্নাত দৌড়ে আমার রুমে আসলো। আই নাসিম, ওঠ। আমি তো চুপ হয়ে আছি। তুই উঠবি নাকি আমি অন্য ব্যবস্থা করব? আম্মু যাও তো, আর একটু ঘুমিয়ে উঠছি। দাঁড়া, তোর ঘুমের 12টা বাজাচ্ছি। এই কথা বলেই জান্নাত এক মুখ পানি নিয়ে এসে আমার গায়ে ঢেলে দিল। পানি চোখে পড়াতে আমি ধরপড় করে উঠে বসলাম। আম্মু, আমাদের ছাদ ফেটে গেছে। ওই চুপ। আমি তো জান্নাতের এক ধমকে চুপ হয়ে গেলাম। তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? ওই, কথা বলছিস না কেন? তুই বোবার মতো বসে আছিস কেন? তুই তো কথা বলতে নিষেধ করলি। তোকে আজ আমি মেরেই ফেলবো। বোন তুই থাক, আমি গেলাম। আমি দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম। ওর সামনে থাকলে নিশ্চিত মার খেতে হবে। ও যেই পরিমাণে রাগী, ওর মতো রাগী মেয়ে সচরাচর দেখাও যায় না। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি নাসিম আরাফাত, বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বুঝলে না তো? আচ্ছা, বুঝে বলছি। আমি আর আমার একটা ছোট বোন আছে, নাম হলো মিমি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, আর ও ক্লাস 8-এ। আর আব্বু ব্যবসার কাজে সিঙ্গাপুরে আছে। আর একটু আগে যার সাথে আমার ঝগড়া হলো, সে আমার বেস্ট ফ্রেন্ড, থুকু, বেস্ট দুশ্মন। ও আমার ছোটবেলার বন্ধু। ও বাবা মায়ের একমাত্র সন্তান, আর আমার সাথে পড়াশোনা করে। ওই শালা পিশাচ, বাথরুমে ঢুকে কি ঘুমিয়ে গেছিস? এরে, আপনাদের সাথে কথা বলতে বলতে মনেই নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে আয়, আমি নিচে গেলাম। যাক, বাঁচা গেল। একটু আরামসে কাম সারা যাবে। তারপর ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম। আম্মু, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি নাস্তা দাও তো। না, তোর খাওয়া লাগবে না, চল, আজ না খেয়ে থাকতে হবে। আম্মু। জান্নাত যখন নিষেধ করেছে তখন আমার কিছুই করার নেই। দূর, কিছুই ভালো লাগে না। এই, তুই আমার বাসায় আসবি না তো? 100 বার আসবো, পারলে ঠেকিয়ে দেখাস। এখন চল, কলেজে পৌঁছাতে দেরি হবে। চল, কি আর করার, জানাতে জন্য না খেয়েই কলেজে যেতে হবে। বাইক নিয়ে গেটের বাইরে আসলাম। ওঠ। যদি ফাউ ফাউ ব্রেক করিস তোর খবর আছে। তোর প্রতি আমার কোনো ফিলিংস আসে না, তাহলে ব্রেক ধরবো কেন? মনে হচ্ছে তুই কোনো যুবরাজ, যে তোর প্রতি আমার আকর্ষণ আছে। আর তুই কেমন লুচু আমার জানা আছে। দূর, তোর সাথে বকবক করা আর পেতনির সাথে বকবক করা একই কথা। দেখ, তুই যদি আর একবার আমাকে পেতনি বলিস, আমি কিন্তু তোকে কি করব নিজেও বলতে পারছি না। ওকে, আমার ভুল হয়েছে। এখন তুই ভালো করে ধরে বস, আমি গাড়ি চালাবো। টান। তারপর আর কথা না বাড়ে বাইক স্টার্ট দিয়ে টান দিলাম। হঠাৎ জান্নাত বলে উঠলো, নাসিম, দাঁড়া দাঁড়া। কেন? তোকে দাঁড়াতে বলছি, দাঁড়া। গাড়ি ব্রেক করলাম। এবার বল, কি করবি? পেছনে একটা রেস্টুরেন্ট ফেলে এসেছি, ওখানে নিয়ে চল। তুই যে কখন কি করিস আমি নিজেও বুঝতে পারি না। রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামালাম। এবার নাম, তোর কাজ সেরে তাড়াতাড়ি আয়। তুই নামছিস না কেন? আমি নেমে কি করব? তোর কি পাবলিক প্লেসে থাপ্পড় খাওয়ার খুব শখ হয়েছে? না। তাহলে কোনো কথা না বলে চুপ করে আমার সাথে আয়। জান্নাতের উপর বিন্দুমাত্র বিশ্বাস নাই। কখন কোথায় কি করবে ও নিজেও জানে না। কি জন্য যে এর সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম আল্লাহই ভালো জানে। কোনো কথা না বলে চুপ করে জান্নাতের পেছন পেছন হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে ঢুকে গেল, আমিও ঢুকে গেলাম। তারপর জান্নাত আমার পছন্দের কিছু খাবার অর্ডার করলো। ওইটার কিছুক্ষণ পর খাবার দিয়ে গেল। আমি জান্নাতের দিকে তাকিয়ে আছি। হ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? তা আমি কি করব? এই খাবারগুলো অর্ডার করলাম, কার জন্য? তাড়াতাড়ি খাওয়া শুরু কর। তুই খাবি না? না, আমি বাসা থেকে খেয়ে এসেছি। কি আর করার, জান্নাতকে এখন হাজার বললেও খাবে না। আমি খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর দেখি জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? কই কিছু না, তুই খা। আমি আর কথা না বাড়িয়ে খেতে লাগলাম। আমার খাওয়া দাওয়া শেষ হলে জান্নাত বিল দিয়ে দিল। তোর দেয়া লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। তোর দেওয়া লাগবে না, আমি দিচ্ছি। ওকে, তোর বাপেরা তো টাকা খাবে কে? যা, তোর বিয়ের সময় তোর বউকে একটা ঘড়ি গিফট দিয়ে দেবো। আমার বাপের টাকায় কে খাবে না খাবে তোর এত ভাবা লাগবে না। তারপর জান্নাতের বিল দেওয়া শেষ হলে আমরা আবারও বাইকে করে কলেজে চলে আসলাম। আমি বাইক পার্কিং করে এসেই আমি আর জান্নাত ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। এমন সময় একটা ছেলে আমাকে ডাকলো। ভাই একটু শুনবেন প্লিজ? জি ভাই, বলেন। এদিকে আসেন। জান্নাত তুই একটু দাঁড়া, আমি আসছি। একটু সরে আসলাম। বলেন, কি বলবেন?
আপনার সাথে যে আছে তার নাম তো জান্নাত, তাই না? তো আসলে আমি জান্নাতকে পছন্দ করি। আর আমি এটাও খোঁজ নিয়েছি যে জান্নাত আপনার বেস্ট ফ্রেন্ড জিএফ না। ওর কথা শুনে মনে হচ্ছে যেন ওর মার খাওয়ার শখ হয়েছে। কি হলো ভাই, কথা বলছেন না কেন? আপনি জান্নাতকে পছন্দ করেন তাহলে আমাকে বলছেন কেন? যান গিয়ে জান্নাতকে প্রপোজ করেন। ওকে, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি প্রপোজ করব। বেস্ট অফ লাক ব্রো। হুম। তারপর ছেলেটি গুটি গুটি পায়ে গিয়ে জান্নাতের সামনে দাঁড়ালো, আর আমি কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছি। ছেলেটা হাঁটু গেড়ে জান্নাতকে কবিতা আকারে প্রপোজ করলো, আর জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ দিয়ে ইশারা করলাম যে কি হলো। ও মনে হচ্ছে আরো বেশি রেগে গেল। আমি এবার ইশারা করে বললাম প্রপোজ অ্যাকসেপ্ট কর। আরে ভাই কি বলবো, ধুমধাম করে তাল পড়া শুরু হয়ে গেল। জান্নাত ছেলেটিকে চট থাপড় ঘুষি মারতে শুরু করলো। ছেলেটি শুয়ে পড়লে লাথি মারতে শুরু করলো, আর বেচারা ছেলেটি মাটিতে গড়াগড়ি করতে লাগলো। আমি অবস্থা বেগতিক দেখে জান্নাতকে সরিয়ে আনতে গেলাম, কিন্তু জান্নাতের হাতের নাড়াচাড়ার ফলে আনতে পারছি না। সেজন্য জান্নাতকে জড়িয়ে ধরে এক সাইডে নিলাম। ছেলেটি কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়িয়ে গেল। তোকে যদি আর কখনো আমার সামনে দেখি তাহলে তোর 12টা বাজিয়ে ছাড়বো। তোকেও এর মাসুল দিতে হবে। তোকে তো আমি। জান্নাত ছেলেটিকে লাথি মারতে গেলে আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, যার কারণে আর মারতে পারলো না। তুই এখন এখান থেকে ভাগ, নয়তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলেটি চলে গেল। জান্নাত এখনো ছোটাছুটি করছে। আমি সামনাসামনি করে জড়িয়ে ধরে থাকলাম। জান্নাত আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হলো, তুই এবার কাঁদছিস কেন? তুই ছেলেটিকে চট থাপ্পড় লাথিও মারতে মারতে শোয়াই ফেললি। তোর সামনে ওই ছেলেটি আমাকে প্রপোজ করছে আর তুই কিছুই বললি না কেন? ও মা, আমি আবার কি করব? ও তোকে পছন্দ করে তাই প্রপোজ করলো। এখন তোর ভালো লাগলে অ্যাকসেপ্ট করবি, নয়তো রিজেক্ট করবি। ও তাই তো, তুই কি বলবি? তোর তো কিছুই করার নেই। আচ্ছা তুই ক্লাসে যা, আমি বাসায় যাব। আচ্ছা যা। জান্নাত চলে গেল। আমি ইভান ও রাকিবদের কাছে গেলাম। গিয়ে দেখি আমার 3 ফ্রেন্ড ইভান, রাকিব ও মারিয়া বসে আছে। কি রে, কি করিস তোরা? এই তো মামা ভালোই আছি, তো জান্নাত কোথায়? আর বলিস না, বাইক পার্ক করে আমি জান্নাত আসছিলাম, হঠাৎ এইসব ঘটে গেল। মামা, আমি তোকে একটা কথা বলি। নিষেধ করছে কে? না করলেও বলবি, সো বলে ফেল। জান্নাত হয়তো তোকে ভালোবাসে। সবাই হাসতে শুরু করলো। ওই, আমি আবার কি এমন কথা বললাম যে তোরা হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছিস? তুই তো হাসার মতো জোকস বললি, তা আমরা হাসবো না? ধুর, তোদের এখানে আমি থাকবই না। আরে তুই আবার কোথায় যাচ্ছিস? ক্লাস টাইম হয়ে গেছে, আমি ক্লাসে যাচ্ছি। যা, ক্লাস করতে যা। জান্নাত হলো আমাদের ক্লাসের 1 নম্বর স্টুডেন্ট, আর আমি শেষের দিকের স্টুডেন্ট। আমি ক্লাস না করতে চাইলেও জান্নাত জোর করে ক্লাসে নিয়ে যায়। আর আজ যেহেতু জান্নাত নেই, তার মানে আজ আমার ছুটি। চল মামা কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবি রে? এদিকে জান্নাত রাগ করে বাসায় চলে আসলো। জান্নাত যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে সে আমাকে ভালোবাসে, কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয়ে কখনো বলতে পারেনি। তবে জান্নাত অনেকভাবেই আমাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমাকে কোনোভাবে বোঝাতে পারছে না। আমি না বোঝার ভান করে থাকি। জান্নাত কাঁদতে কাঁদতে বাসায় ঢুকলো। জান্নাতের আম্মু দেখলো জান্নাত কাঁদতে কাঁদতে বাসায় ঢুকলো। জান্নাত সোজা গিয়ে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। জান্নাত, তোর কি হলো? দরজা খোল। জান্নাত চোখ মুছে সব ঠিক করছে। কি হলো, তুই কথা বলছিস না কেন? আম্মু, আমার কিছুই হয়নি, ভালো লাগছে না তাই আজ ক্লাস না করে চলে আসলাম। তুই তো কখনো ক্লাস শেষ না করে বাসায় ফিরে আসিস না, আজ কি এমন হলো? আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মা, তুই দরজাটা একটু খোল তো। তুমি যদি এখন না চাও আমি কিন্তু খারাপ কিছু করে ফেলবো। আমি চলে যাচ্ছি। এরপর আন্টি জান্নাতের ওখান থেকে চলে আসলো এইদিকে। তারপর হঠাৎ আমার ফোন বেজে উঠলো। আমি পকেট থেকে মোবাইল বের করে দেখি আন্টি ফোন করেছে। আমি ফোন পিক করলাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু জান্নাতে কি হয়েছে? কেন আন্টি, কি হয়েছে? জান্নাত বাসায় কাঁদতে কাঁদতে আসলো। আন্টি তেমন কিছুই হয়নি, পরে ঠিক হয়ে যাবে। তা কোথায় ঘুরতে যাবি রে? আজ আর যাবো না, কিছুই ভালো লাগছে না। তোর আবার কি হলো? তেমন কিছু না, এমনি ভালো লাগছে না। আচ্ছা আমি এখন বাসায় যাব, তোদের সাথে পরে কথা হবে, বাই। ওকে, সাবধানে যাস। তারপর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। দরজায় কলিং বেল চাপ দিলাম, কেউ দরজা খুলছে না। অনেকক্ষণ পর মিমি দরজা খুলে দিল। কিরে, তুই না কিছুক্ষণ আগে কলেজে গেলি, এখন আবার চলে আসলি যে? কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, এমনি ভালো লাগছে না, তাই আজ ক্লাস না করে বাসায় চলে আসলাম। আমাদের বাসায় একজন এসেছে, কি হতে পারে বলতো? জানি না, যা সর সামন থেকে।
তারপর মিমিকে পাশ কাটিয়ে আমার রুমে চলে আসলাম। এসে দেখি রূপা বসে আছে। আরে রূপা, কেমন আছিস? রূপা এক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই তো ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোকে অনেকদিন পর দেখলাম। তুই তো আর আমাদের বাসায় যাবি না, তাই তোদের সাথে দেখা করতে চলে এলাম। আসলি যেহেতু কিছুদিন থেকে যা। আমি একেবারেই চলে এসেছি, এখন থেকে এখানে পড়াশোনা করব। ও, তাহলে তো আরো ভালো হলো। আর হ্যাঁ, আমি তোর সাথে তোর কলেজে ভর্তি হব। ওকে, আগামীকাল ভর্তি করে দেব। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি এবার কোথায় যাব? আমি তো কিছুই আনিনি, আমার একটু শপিং করতে হবে। তুই আর মিমি যা। মিমি তো যাবেই, তুই রেডি হয়ে নে, আমি রেডি হয়ে নিচ্ছি। আমাকে আর কথা না বলতে দিয়েই রূপা চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি ওরা দুজন রেডি হয়ে অপেক্ষা করছে। কিরে, তোরা কি মেয়ে মানুষ না? তোর চোখে কি বালি পড়েছে, দেখতে পাচ্ছিস না? তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোদের সাজুগুজু করতে তো 1 ঘন্টা লাগার কথা, কিন্তু আমার আগে হয়ে গেল। তোর অত চিন্তা করতে হবে না, এখন চল যাই। তারপর আমরা তিনজনে গাড়িতে উঠে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি আর মিমি আর রূপা পেছনে বসে গল্প করছে। তারপর আমরা সবাই এক শপিং মলের সামনে গিয়ে দাঁড়ালাম, আর মিমি ও রূপা শপিং করতে শুরু করলো। দেখতে দেখতে গুনে গুনে পাক্কা 3 ঘন্টা কেটে গেল। শপিং শেষ হলে আমরা বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমে বিকাল 3টা বেজে গেছে। বিকাল 3টায় কোনো একজনের ডাকে আমার ঘুম ভেঙে গেল। ওই শালা ওঠ। কেন, কি হয়েছে? আর তুই এই টাইমে আমার বাসায় কেন? কেন, তোর বাসায় আসতে কি অনুমতি নেওয়া লাগবে নাকি? আরে না, তুই এই টাইমে আসিস না তো, তাই বললাম। তা চল। কোথায় যাব? আজ আমাদের টিমের সাথে বিপ্লবের টিমের সাথে খেলা আছে। ও চল। তারপর আমরা খেলার মাঠে গিয়ে খেলাধুলা করলাম এবং বিজয়ী হলাম। আর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে গেল। বাসায় এসে খেতে শুয়ে পড়লাম। ঘুম আসছে না, তাই মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকতে যাব, এমন সময় দেখি 30টা মিস কল। আর সবগুলো মিস কল এসেছে আন্টি নাম্বার থেকে। আমি সাথে সাথে ব্যাক করলাম। কিছুক্ষণ ফোন বাজার পর আন্টি ফোন পিক করলো। আন্টি, তুমি আমাকে এতগুলো কল দিয়েছিলে কেন? আমি তোকে সেই দুপুরবেলা থেকেই ফোন করে যাচ্ছি, আর এখন তুই কল দিচ্ছিস? আসলে আন্টি, কখন যে ফোন সাইলেন্ট করে রেখেছি আর খুলতে মনে নেই। ও, বুঝতে পারছি। তা আন্টি, কি জন্য এত কল দিয়েছিলে? জান্নাত সেই যে কলেজ থেকে এসে ঘরে ঢুকেছে, এখনো বের হওয়ার কোনো নাম গন্ধ নেই, আর সারা দিন ধরে কিচ্ছু মুখে দেয়নি। কি? তা আমাকে আগে বলবা না? এই জন্যই তো তোকে ফোন করেছি, কিন্তু তুই তো ফোনই ধরলি না। ওকে, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তারপর আম্মুকে বলে বাইক নিয়ে 2 মিনিটের মধ্যেই জান্নাতের বাসায় চলে আসলাম। জান্নাতের বাসা আর আমার বাসা হেঁটে যেতে 5 মিনিট লাগে, আর বাইকে 2 মিনিট। কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। আন্টি, জান্নাত কোথায়? ও তো রুমে আছে। আচ্ছা, দেখছি। তারপর আমি জান্নাতের রুমের দরজার সামনে আসলাম। তারপর আমি জান্নাতের রুমের দরজার সামনে আসলাম। জান্নাত, এই জান্নাত, দরজা খোল। জান্নাত তো চুপ করে আছে। কি হলো, শুনতে পাচ্ছিস না? জান্নাত চুপ হয়ে আছে, কোনো কথাই বলছে না। আমি কি দরজা ভেঙে ফেলবো? তুই এখানে এসেছিস কেন? আগে দরজা খোল, পরে বলছি। না, এখন খুলবো না, ভালো লাগছে না, পরে কথা হবে। এখন তুই তোর বাসায় যা। তুই দরজাটা খুলবি নাকি ভেঙে ফেলবো? জান্নাত দরজাটা খুলে দিল। আমি আর আন্টি জান্নাতের ঘরে ঢুকে দেখি সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। রুমের এই অবস্থা কেন? এমনি। আন্টি, আপনি কিছু খাবার আর পানি নিয়ে আসেন তো। আচ্ছা বাবা, আনছি। আমি এখন কিচ্ছু খাবো না। আন্টি, আপনি আনেন, আমি দেখছি। আন্টি খাবার আনতে গেল। আর জান্নাতের মুখটা খুবই মায়াবী লাগছে, চোখ মুখ ফুলে গেছে। তোর কি হয়েছে? তুই আমার কান্নাকাটি করছিস কেন? আমার আবার কি হবে? আর আমার মনে চেয়েছে তাই কান্নাকাটি করছি। তোর কি? আমারই তো সব। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কান্নাকাটি করবি? আমার ভালো লাগে। এই নাও বাবা। জি, এবার আন্টি আপনি জান, আমি দেখছি। আন্টি চলে গেল, আর আমি কিছুটা খাবার মাখিয়ে নিয়ে জান্নাতের মুখের কাছে ধরলাম। হাকর। আমি খাবো না, তুই এখন চলে যা প্লিজ। দেখ, আমার কিন্তু রাগ তুলবি না, ঠাস করে চড় মেরে দেবো বলে দিলাম। জান্নাত আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। তারপর ওকে রেখে চলে আসলাম। আমার রুমে এসে শুয়ে পড়লাম। এক ঘুমে সকাল হয়ে গেছে। ওই নাসিম, ওঠ। কিরে, তুই তো সকাল সকাল আমাকে ডাকছিস কেন? তোর কাছে সকাল মনে হচ্ছে? এখন সকাল 9টা বাজে, কলেজে যাবি না? আর যেতে ভালো লাগছে না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই এখন উঠে ফ্রেশ হয়ে আমাকে নিয়ে কলেজে যাবি, ব্যাস। আচ্ছা, তুই একটু দাঁড়া, আমি একটু কথা বলে নিই। ওকে। আমি মোবাইল বের করে জান্নাতকে ফোন করলাম।
কিছুক্ষণ রিং বাজার পর জান্নাত ফোন পিক করলো। হ্যাঁ বল। তুই আজ কলেজে যাবি? যাব। কেন রে? ও, তাহলে আমিও যাব। আর হ্যাঁ, আজ তুই অবশ্যই কলেজে আসবি, তোর জন্য অনেক বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ, বল না একটু শুনি। আরে গাধা, এখন বলে দিলে আবার সারপ্রাইজ থাকবে নাকি? সময় হলে জানতে পারবি। তুই কলেজে আয়, পরে কথা হবে। বাই। ওকে বাই। তোর কথা শেষ হয়েছে? হুম। যা এবার ফ্রেশ হয়ে নিচে আয়, আমি রেডি হয়ে নিচ্ছি। ওকে যা। তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, গিয়ে দেখি রূপা বসে আছে। তারপর নাস্তা সেরে আমি আর রূপা বাইকে করে কলেজে চলে আসলাম। এসে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে রূপার ভর্তির কার্যক্রম শেষ করে একটা গাছের নিচে বসে আছি। আমি তো ক্রাশ খেলাম। কি, তোর মাথা ঠিক আছে? কলেজে আসতে না আসতেই তোর ক্রাশ হতে হবে? তুই এসব কি বুঝবি? এতদিনে একটা প্রেমও করতে পারলি না। আমারও তো প্রেম করার দরকার নেই, আমি একা আছি, বেশ আছি। তুই কি কাউকে খুঁজছিস? আজ আমার একটা বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না। আজ আমাকে বলে কি সারপ্রাইজ দেওয়া হবে? ঠিক সময় মতন ওরা তোকে ডেকে নিয়ে যাবে। আর হ্যাঁ, তুই কাকে দেখে ক্রাশ খেয়েছিস? পরে দেখাবো। এখন বল তো আমি ওকে কিভাবে প্রপোজ করব? তা তো জানি না, তবে এখন একটু প্র্যাকটিস করে নে, তুই অনেক ফাস্ট। ওকে, তুই একটু দাঁড়া, আমি আসছি। তারপর রূপা একটা সুন্দর গোলাপ কিনে নিয়ে আসলো। তুই দাঁড়া, আমি একটু প্রপোজ করে দেখিয়ে দিচ্ছি, যদিও কখনো করিনি। ওকে। রূপা এক জায়গায় দাঁড়িয়ে গেল। আমি রূপার সামনে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলাম, আমি তোমাকে প্রথম দেখতেই ভালোবেসে ফেলেছি। জানি না তুমি আমাকে পছন্দ করবে কিনা, কিন্তু আমি তোমাকে আমার মনের গহীনে লুকিয়ে রাখতে চাই। চাঁদের আলোতে হাতে হাত রেখে মনের কথাগুলো বলতে চাই। রাস্তায় গুটি গুটি পায়ে একসাথে হাঁটতে চাই। তুমি কি আমাকে সে অধিকার দেবে? হঠাৎই ঠাস করে আমার গালে দুইটা চড় দিল। আমি এতক্ষণ রূপার কথাগুলো শুনছিলাম, এমন সময় কেউ আমাকে চড় মারলো। আমি তাকে দেখলাম, জান্নাত আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মানে আমাকে চড় দুইটা জান্নাতই মেরেছে। কিরে, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমাকে মারছিস কেন? তুই যদি কখনো আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে। এ কথা বলে হনহন করতে করতে জান্নাত চলে গেল। আমি তো কিছু বুঝতে পারছি না। কি রে, ওই মেয়েটা তোকে মারলো কেন? আমিও তো বুঝতে পারছি না। ও বললো আজ আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু ও যে আমাকে চড় মেরে সারপ্রাইজ দেবে আমি নিজে কখনো কল্পনাও করিনি। তুই তো কোনো কিছুই কল্পনা করিস না, তুই তো এখনো বাচ্চা, তুই কিছুই বুঝতে পারিস না। মানে খুব সোজা। জান্নাত আজ তোকে কি সারপ্রাইজ দিতে চেয়েছিল জানিস? ও তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে, আর তুই যেন না জানার ভান করে রয়েছিস, আর আজ অন্য একটা মেয়ে প্রপোজ করছিস। আসলে ও যে আমাকে ভালোবাসে আমি নিজেও জানতাম না। আর থাক, তোর আর বলতে হবে না, আমরা যা বোঝার বুঝে গেছি। আজ থেকে তোর সাথে আমাদের ফ্রেন্ডশিপ বাদ। তুই আমার ফ্রেন্ড হতে পারিস না। তোর মতো মানুষের সাথে কি জন্য যে ফ্রেন্ডশিপ করতে গিয়েছিলাম আল্লাহ জানে। এখন নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। একে কি ইভান রাকিব আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দিয়ে চলে গেল। আমি শুধু ওদের দিকে তাকিয়ে আছি। এক মুহূর্তে যেন আমার সব কিছু উল্টাপাল্টা হয়ে গেল। আমি কি বলবো বা কি করব কিছু বুঝে উঠতে পারছি না। রূপা, তুই বাসায় যাবি? আমি বাসায় যাব। চল। কি হলো, তুই আবার কাঁদছিস কেন? সব কিছু তোমার জন্যই হয়েছে। আরে না, ওরা আমার সাথে মজা নিচ্ছে, একটু পর সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তারপর আমরা দুইজনে বাসায় চলে আসলাম। আমি এসে রুমে ঢুকে পড়লাম। আম্মা অবশ্য অনেকবার জিজ্ঞাসা করলো যে আমরা এখন চলে আসলাম কেন, কিন্তু আমি কোনো কথা বললাম না। দূর, আজ কি থেকে কি হয়ে গেল কিছুই ভালো লাগছে না। একটু ফেসবুকে ঢুকে দেখি কী অবস্থা, কিন্তু এ কি, সবাই তো আমাকে ব্লক করে দিয়েছে। কি আর করার, একটা ঘুম দিলাম, কোনোভাবে দিনটা পার করলাম। সকালবেলা মিমিনটাকে ঘুম ভাঙলো। ভাইয়া, ওই ভাইয়া ওঠ, তুই কলেজে যাবি না? উঠছি। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করে নিলাম। কিরে রূপা, তাড়াতাড়ি কর, কলেজে যাবে না, দেরি হয়ে যাবে তো। তুই চলে যা, আমি তোর সাথে যাবো না। কেন? একদিন গিয়ে তোর সব কিছু উল্টোপাল্টা করে দিয়েছি। আমি তোর আর কোনো ক্ষতি করতে চাই না। আর এই যে তোর দোষ কিসের? ওরা তো বুঝতে ভুল করেছে। তুই যা বলিস, আমি তোর সাথে যাব না। ওকে, তুই থাক, আমি গেলাম। যা। আমি আর কথা না বাড়িয়ে বাইক নিয়ে কলেজে চলে আসলাম। এসে দেখি জান্নাত, মারিয়া, রাকিব, ইভান সবাই বসে আছে। আমি ওদের পাশে গিয়ে বসলাম। কিরে, তোরা কখন আসলি? সবাই আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে আছে। কি হলো, তোরা আমার দিকে এভাবে তাকিয়েছিস কেন? তোর এখানে আসার অধিকার কে দিয়েছে? তুই এখন এখান থেকে যা। আমি কোথায় যাব? আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, তোর সমস্যা কি? এই, তোরা কার বন্ধু হয়ে থাকবি?
আমাকে নয়তো নাসিমকে বেছে নে। সবাই চুপ করে আছে। তুই বন্ধুতে নিয়ে ভাগাভাগি করছিস? রাকিব তুই কার পক্ষে? তোর একে একে সবাই জান্নাতের পক্ষে গেছে। এখানে কেউ তোর পক্ষে নেই, সো তুই এখান থেকে যা। তোরা যাই বলিস, আমি এখান থেকে যাব না। জান্নাত ঠাস ঠাস করে থাপ্পড় দিল। আমি দাঁড়িয়ে আছি, সবাই দেখি কানাঘোষা করছে। জান্নাত আমার বেস্ট ফ্রেন্ড, অথচ কি এমন হলো যে জান্নাত আমাকে মারছে? হঠাৎ কোত্থেকে যেন রূপা আসলো, এসে জান্নাতকে একটা চড় দিল। জান্নাত এমনিতে রূপার উপর রেগে আছে, আবার এখন চড় দেওয়ায় আরও রেগে রূপাকে মারতে গেলে। জান্নাত, তুই আমাকে মেরেছিস সেটা আমি কিছুই মনে করিনি, কিন্তু রূপার গায়ে হাত তুললে আমি তোকে ছেড়ে দেবো না। আর মনে হচ্ছে আমরা ছেড়ে দেব। কিরে তোরা কি শুরু করলি? কী রে হিরো, কী হয়েছে? তুই না তোর ফ্রেন্ডশিপ নিয়ে খুব ভাব দেখাইতিস, আজ তোকে সবাই এমন দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে কেন? দেখ পলাশ, তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। এমনি মাথা খারাপ, কখন কি করে ফেলবো আমি নিজেও বলতে পারছি না। ওই তুই এখন হিরোগিরি দেখাস না, নয়তো তোকে এইখানে মেরে পুঁতে রেখে যাব। আমি আর রাগ কন্ট্রোল করতে পারলাম না, সোজা পলাশের নাক বরাবর একটা ঘুষি মেরে দিলাম। পলাশের নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। পলাশের দলবল সবাই একসাথে আমার উপর হামলা করে, আর আমি তো আর কোনো সিনেমার হিরো নই যে একাই সবাইকে মারতে পারবো। আমি কয়েকজনকে মারলাম, পিছন থেকে কি একজন আমার মাথায় জোরে একটা আঘাত করলো। তারপর আমার আর কিছুই মনে নেই। আমি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম। আমি শুয়ে আছি, আর আমার আম্মু আমার হাত ধরে কান্না করছে। আম্মু। তোর জ্ঞান ফিরেছে? অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। হ্যাঁ, তা তুমি এখন কান্নাকাটি করছো কেন? যার ছেলে হাসপাতালের বেডে 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে, সে কান্না করবে না তো কে করবে? কি, আমি 3 দিন ধরে অজ্ঞান ছিলাম? হ্যাঁ, তুই আজ 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে আছিস। তা আমি এখানে কিভাবে? পলাশ ও তার দলবল সবাই মিলে তোকে মেরে ফেলে রেখে চলে গিয়েছিল। পরে আমি তোকে অন্যের সাহায্যে নিয়ে হাসপাতালে নিয়ে আসলাম। ও, তার রাকিব ও জান্নাতরা আসেনি? না, ওরা এই 3 দিনে একবারও আসেনি। আর যখন পলাশরা তোকে মারছিল তখন ওরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ও, এভাবে দেখতে দেখতে আমার পরিপূর্ণ সুস্থ হতে 2 মাস লেগে গেল। কেউ আমাকে দেখতে আসলো না। আজ 2 মাস পর আমি আবার আমার সেই চিরসেনা কলেজে চলে আসলাম। এবার অবশ্য পড়াশোনা করতে আসিনি, এসেছি কলেজ থেকে টিসি নিতে। আমি এখানে আর পড়াশোনা করব না। আমি কলেজে ঢোকার পর আমাদের সে আড্ডা দেওয়ার জায়গাটায় তাকালাম। ওখানে কেউ নেই, জায়গাটা ফাঁকা পড়ে আছে। সোজা প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকলাম। আরে নাসিম, তুমি সুস্থ হয়েছো? জি স্যার। তা কিছু কি বলবা? জি স্যার, আমি টিসি নিতে এসেছি, এখানে আর পড়াশোনা করব না। কি, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি চলে যাবে মানে? স্যার, একটু ব্যক্তিগত প্রবলেম। তারপর স্যার আমাকে অনেক বোঝালেন, কিন্তু আমার তো এই কলেজে পড়াশোনা করা সম্ভব না, তাই টিসি নিয়ে চলে আসতে গেলাম। হঠাৎ একজনের সাথে আমার ধাক্কা লাগে। আমি সামনে তাকে অবাক হয়ে গেলাম। আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ না, সে হলো জান্নাত। জান্নাত ঠাস করে একটা চড় দিল। তোর মতো লুচ্ছা পোলা আমি কখনো দেখিনি, কখনো আমার সামনে আসবি না। ওকে, যদিও ধাক্কা লাগাতে আমরা উভয় দোষী, তাও কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসলাম। তারপর বাইক নিয়ে একটানে বাসায় চলে আসলাম। আম্মু, তোমার গোছানো শেষ হয়েছে? তোর না গেলে হয় না? দেখো আম্মু, আমার এখন আর ওই কলেজে পড়াশোনা হবে না, আর আমি তো শুধু ঢাকায় যাচ্ছি, আর তোমার সাথে তো প্রায় প্রতিদিনই কথা হবে। তুই যা করছিস ভেবে করছিস তো? হ্যাঁ, আমি খুব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। মিমি এসে আমাকে জোরে ধরে কেঁদে দিল। ভাইয়া, তুই আমাদের ছেড়ে যাস না, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ রে আমার পাগলি বোন, আমি তো পড়াশোনা করতে যাচ্ছি, আমি তো একেবারে চলে যাচ্ছি না। সবার আড়ালে চোখের পানি মুছে নিলাম, যাতে কেউ বুঝতে না পারে যে আমি কারে দেওয়া কষ্টের কারণে এখান থেকে চলে যাচ্ছি। তারপর সবাইকে বুঝিয়ে শুনিয়ে বিদায় দিয়ে রাস্তায় চলে আসলাম। এসে একটা সিএনজি নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। বাসে বসে আছি। আমার লক্ষ্য এখন ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া। এতদিন যা করেছি, এখন থেকে আমাকে ঠিকমতো পড়াশোনা করতে হবে। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল, গাড়ি চলতে শুরু করলো। একের পর এক এলাকা অতিক্রম করতে লাগলাম, আর ভাবতে লাগলাম কিভাবে আমার জীবনটা পাল্টাবো। পরের স্টপে বাস থামলে কিছু যাত্রী উঠলো, আর কিছু যাত্রী নামলো। এতক্ষণে আমার পাশের সিটটা খালি ছিল, কিন্তু এইমাত্র একজন যুবক ছেলে উঠলো, উঠে আমার পাশের সিটে বসে। হাই ব্রো। আমি নাফি, আপনি? আমি নাসিম আরাফাত। আপনি কোথায় যাবেন? আমি জানি না, আসলে কোথায় যাবো এখনো ঠিক করিনি। শুধু এতটুকু বলতে পারি যে আমি ঢাকায় যাব। কি বলছেন আপনি? ঢাকার বাসে উঠে বলছেন আপনি কোথায় যাবেন এটা জানেন না? আসলে আমি ঢাকায় যাব,
বাট কোথায় যাবো এটা ঠিক করিনি। তা ঢাকায় কি করতে যাবেন? পড়াশোনা করতে যাচ্ছি। তা কোন ক্লাসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আপনি? আরে আমিও তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তা থাকবেন কোথায়? দেখি কোনো ম্যাচে টেসে থাকবো। আচ্ছা, আমি একটা কথা বলি। বলেন। আমি যেই কলেজে পড়াশোনা করছি আপনি সেখানে ভর্তি হয়ে আমার সাথে ম্যাচে থাকবেন। আমি ভাবতে লাগলাম আসলে এই অফারটা লুফে নেওয়াই বেটার হবে, কেননা আমি কোথায় যাব, কোথায় ভর্তি হবো কিছুই ঠিক করা হয়নি। আর এই ঢাকা শহরে একা একা কী করবো না করবো তারও কোনো ঠিক ঠিকানা নেই। কি হবেন? হব। ওকে, তাহলে আমরা ফ্রেন্ড। ওকে ফ্রেন্ড। তারপর গল্প করতে করতে গাবতলী চলে আসলাম। এসে বাস থেকে নামলাম। তা এখন কোথায় যাবেন? আমরা না বন্ধু? এখন নো আপনি, যাস তুই। ওকে ওকে। তা এখন কোথায় যাবি? তুই আসতে থাক আমার সাথে সাথে। কেউ কিন্তু আবার অপরিচিত কারোর সাথে এভাবে চলে যাবেন না, নয়তোবা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর দেখলাম নাভি কলেজ গেট যাওয়ার উদ্দেশ্যে একটা বাসে ওঠে। কলেজ গেট নেমে একটা রিক্সা করে আমরা দুজনই তাজমহল রোডে গেলাম। গিয়ে একটা ম্যাচের সামনে আসলাম। এই যে আমরা আমাদের ম্যাচে চলে আসলাম, চল ভেতরে যাই। চল। তারপর আমরা ভিতরে গেলাম। গিয়ে দেখি আরও কয়েকটা ছেলে বসে বসে গল্প করছে। হাই গাইস, কেমন আছিস তোরা সবাই? আমরা ভালো, কিন্তু এই ভাইটা কে? আমরা তো চিনতে পারলাম না। এর নাম হলো নাসিম আরফাত। আমাদের সাথে এখানে থাকবে আর আমাদের সাথে এখানে পড়াশোনা করবে। আর নাসিম এরা হলো জয়, হৃদয়, বিপ্লব। হাই ব্রো। তারপর সবার সাথে পরিচিত হয়ে নিলাম। তারপর একটা বেডে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছে। ফোনটা বের করে দেখি আম্মু ফোন দিয়েছে, কিন্তু আমি ধরতে পারিনি, তাই ব্যাক করলাম। আসসালামু আলাইকুম আম্মু, আমি নাসিম। ওয়ালাইকুম আসসালাম। কী রে বাবা, আমি ফোন দিলাম কিন্তু তুই রিসিভ করলি না যে? আসলে আম্মু আমি গাড়ির ভিতরে ছিলাম তাই বুঝতে পারিনি। তা ঠিক মতো পৌঁছাতে পেরেছিস? আমি এখন মেসে শুয়ে আছি। আম্মুকে বলেছিলাম যে আমার এক বন্ধুর সাথে মেসে থাকবো। যদি না বলতাম আম্মু অনেক বেশি টেনশন করতো। আচ্ছা বাবা, তুই রেস্ট নে, পরে কথা হবে। ওকে আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন কি করব কিছুই ভালো লাগছে না, তাই বাইরে একটু বের হলাম। বের হয়ে দেখছি কয়েকজন মানুষ একজনকে মারছে। আমি গিয়ে ঠেকাতে গেলাম, আমাকে মারতে শুরু করলো। আমি পাশে থাকা বাঁশ নিয়ে সব কয়টাকে পেটাতে লাগলাম। একে একে সবাই পালিয়ে গেছে। ভাই আপনি ঠিক আছেন? হ্যাঁ ভাই, আমি ঠিক আছি, আর তোমাকে ধন্যবাদ। আরও কিছু কথা বলে দোকান থেকে একটা সিম কিনে চলে আসলাম। আমার হাতে কিছুটা কেটে গেছে। কিরে, তুই কোথায় গিয়েছিলি আর তোর হাত কেটে গেল কিভাবে? পড়ে গিয়েছিলাম। সত্যি বললে হয়তো রাগ করতে পারে, তাই বললাম না। তাই একটু দেখে শুনে চলবি না? পড়ে গিয়েছিলাম তো কি আর করার। তারপর আমি আমার বেডে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কি হবে আগামীকাল বিকেলে। আসল বিষয় কি হয়েছে আপনাদের খুলে বলি। আসলে যে ব্যক্তিটাকে মারা হচ্ছিল সে কেউই না, সে একজন আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার। আর যারা মারছিল তারা জেনে গেছে যে সে একজন আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার। অবশ্য এটা পরে জানতে পারলাম সেই পুলিশ অফিসারের নাম হলো রাজীব। ভাইয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছে, চলেন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। আর রাজীব স্যারের কথা শুনে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার সাহেব পেশেন্টের ট্রিটমেন্ট করে কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেল। রাজীব স্যার বেডের উপর বসে আছে আর আমি একটা চেয়ারে বসে আছি। হঠাৎ করে 10 থেকে 15 জন সাধারণ পোশাক পরিহিত লোক কেবিনে ঢুকে গেল। আপনারা কারা? এইভাবে পারমিশন ছাড়াই কেবিনে ঢুকে গেছেন কেন? লোকগুলো একজন মাঝবয়সী ব্যক্তিকে আসার জন্য পথ করে দিল। লোকটি আমার সামনে এসে দাঁড়ালো। আপনারা কারা? নাসিম ভাই, এরা আমার শত্রু না, এরা আমার শত্রু। কি? তা রাজীব, তোমার শরীর এখন কেমন? জি স্যার, আমি ঠিক আছি, আর আজ এই ভাইয়াটার জন্য বেঁচে গেলাম। সাবাস ইয়াং ম্যান। ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাদেরকে চিনতে পারছি না। আপনাদের পরিচয়? আমরা সবাই আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার, আর এই কার্ড অনুযায়ী আগামী কাল বিকালে চলে আসবে। কেন? তোমার কিছু পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সময় হলে জানতে পারবে। রাজীব চলো, তোমরা এখানে থাকা ঠিক হবে না। জি স্যার। তারপর অফিসারগুলো রাজীব স্যারকে নিয়ে গেছে। আমি আমার মতো ম্যাচে চলে আসলাম। হঠাৎ মোবাইলের রিংটোনের শব্দে ধ্যান ভেঙে গেল। আম্মু ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই বাসায় চলে আয়, আমার কিছুই ভালো লাগছে না। আম্মু ঢাকায় আসলাম পড়াশোনা করতে, এখন কিভাবে যাব? আমি জানি না, তুই চলে আসবি ব্যাস। বলে ফোন কেটে দিল। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। রাতে নাফিরা অনেকবার খাওয়া দাওয়ার জন্য ডেকেও ছিল, কিন্তু ভালো লাগছে না বিধায় আর উঠলাম না। এক ঘুমে একেবারে সকাল হয়ে গেছে। সকালবেলা ওই নাসিম, কলেজে যাবি না? তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে আসলাম।
এসে ভর্তির কার্যক্রম শেষ করে মেসে ফিরে আসতেই দুপুর হয়ে গেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মোবাইলে 3টার অ্যালার্ম দিয়ে রাখলাম। তারপর একটা ঘুম দিলাম। 3টার সময় অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে সব কিছু ঠিকঠাক করার পর ম্যাচ থেকে বের হয়ে গেলাম। তারপর কার্ডের ঠিকানা অনুযায়ী চলে গেলাম। এটা দেখে তো অফিস মনে হচ্ছে না, মনে হচ্ছে কারো বাসা। আমি আবার ঠিকমতো ঠিকানা দেখে নিলাম। না, ঠিকানা তো ঠিকই আছে। আমি গেটের সামনে গিয়ে দাঁড়ালাম আর এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ নেই। কিছুক্ষণ এদিক ওদিক দেখতে লাগলাম। অমনি কোত্থেকে যেন 3-4 জন আমাকে ঘিরে ধরলো। আপনারা কারা? ওদের মধ্যে একজন বলে উঠল, আমাদের পরিচয় তোমার না জানলেও চলবে, তোমার পরিচয় দাও। আসলে আমাকে এই ঠিকানায় ডাকা হয়েছে, তাই আসলাম, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। তোমার কাছে কি অ্যাপার্টমেন্টের লেটার আছে? তেমন কিছু না, শুধু এই কার্ড আছে। লোকটি আমার হাত থেকে কার্ডটা নিয়ে কিছুক্ষণ দেখে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই গেট খুলে দে। সামনে গিয়ে বামে কার্ডটা দেখাবেন, তাহলে আপনাকে দেখিয়ে দেবে। আমি আর কোনো কথা না বলে কার্ড নিয়ে চুপচাপ হাঁটা শুরু করলাম। তারপর আরেকজন কার্ড দেখে 3 তলায় যেতে বলল। আমি সে কথা মোতাবেক উপরে যাচ্ছি আর আশেপাশে তাকিয়ে দেখলাম বাইরে থেকে তো একটা সাধারণ বাসায় মনে হচ্ছিল। এখন থেকে বাইরের দৃশ্য দেখতে যেমন সুন্দর, তার থেকে ভিতরের দৃশ্য আরও বেশি সুন্দর। আর এখানে গার্ডের কোনো কমতিও নেই। 2-4 হাত পর পর গার্ডরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমার এমনিতে একটু ভয় বেশি। এখন তো আমার পা কাঁপতে লাগলো। কোনো রকমে উপরে উঠতে লাগলাম। উঠতে উঠতে একটা রুমের বাইরে দাঁড়িয়ে আছি। এখন কোথায় যাব বুঝতে পারছি না। আবার কাউকে জিজ্ঞাসা করতেও ভয় লাগছে, কিন্তু কি করব কিছু বুঝতে পারছি না, তাই দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার সামনে একজন এসে দাঁড়ালো। কাকে চান? এটা দেখুন তো। লোকটি কার্ডটা নিয়ে কিছুক্ষণ দেখে আমার হাতে দিয়ে বলল, এই রুমে আসুন। সে আমার সামনে হাঁটতে লাগলো। আমি পেছন পেছন হাঁটতে লাগলাম। আমাকে একটা রুমে নিয়ে গেল। আমি রুমে ঢুকে সামনে তাকিয়ে অবাক হয়ে গেলাম। জান্নাতের মামা আর বাকি সবাই বসে আছেন। জান্নাত তার মামার পিক দেখিয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে সেই পুলিশ অফিসার বর্তমানে ইউনিফর্ম পরিহিত, আর তার বুকে লেখা আছে মাসুদ রানা। নাফি, নাসিমকে আরেক রুমে নিয়ে যাওয়ার একটু পরে আসছি। আমি তো আবার বড়সড় একটা ধাক্কা খেলাম। নাফি এখানে কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাফি আমার কাছে আসলো। আয় আমার সাথে। আমি মনে হচ্ছে বোবা হয়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমি কোনো কথা না বলে চুপ করে নাফির পেছন পেছন হাঁটতে লাগলাম। একটা রুমে আসলাম। কিরে, বিষয়টা কিরে? কোন বিষয়? তুই এখানে কিভাবে? আমি তোকে কিছুই বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে জান্নাত তোকে অনেক ভালোবাসে। আমি আবার একটা ঝাটকা খেলাম। নাফি জান্নাতকে চেনে কিভাবে? তুই জান্নাতকে চিনিস কিভাবে? পরে একসময় বলবো। কিন্তু কি ব্যাপার, তোমরা দুজন কি নিয়ে গল্প করছো? স্যার তেমন কিছু না। নাফি তুমি যাও, আমি নাসিমের সাথে একটু কথা বলবো। জি স্যার। নাফি চলে গেল। আমি আমার মতো বসে রইলাম। তোমার শখ হলো আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার হওয়া, তাই না? জি, কিন্তু আপনি জানলেন কিভাবে? তুমি দেশের জন্য কি করতে পারবে? এই কথা বলার সাথে সাথেই স্যারের হাতে থাকা গান ও বাংলাদেশের জাতীয় পতাকা দুইটাই উপরের দিকে ছড়ে মারে। এক মুহূর্তের জন্য মাসুদ স্যারকে পাগল মনে হলো। তিনি গান ও পতাকা ছুঁড়ে মেরে বসে রইল। আমি এক লাফে আগে পতাকা ধরে তারপর গান ধরে ফেললাম। তোমার জব নিশ্চিত হয়ে গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমাদের দেশের পতাকার গানের উপরে ছুড়ে মারলাম, তুমি আগে পতাকা ধরেছো, এর দ্বারা তোমার চাকরি কনফার্ম, কিন্তু তুমি গান ধরলে কেন? আমি আগে দেশের পতাকা ধরে দেশের প্রতি আমার টান প্রকাশ করলাম, তারপর নিজের প্রতি নিজের টান প্রকাশ করলাম। তুমি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত নও? সর্বপ্রথম আমার দেশকে রক্ষা করব, তারপর আমাকে, কেননা দেশ আগে। আর গান ধরার কারণ হলো এই গান নিচে পড়ে গেলে এই গান থেকে গুলি বের হয়ে আমার কোনো ক্ষতি হতে পারত। গুড বয়। ধন্যবাদ স্যার। তারপর সেখান থেকে আমি আর নাফি ম্যাচে চলে আসলাম। আসলে মিশতে মিশতে কখন যে জান্নাতকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। এখন জান্নাতের কথা খুব মনে পড়ছে। জানি না জান্নাতের সাথে আমার আবার দেখা হবে কি না। কিরে, তুই কি ভাবছিস? তুই জান্নাতকে চিনিস কিভাবে? ও, তাহলে এ ব্যাপার। তাহলে শোন, মনে আছে সেই দিনের কথা যেদিন জান্নাত তোকে কলেজে দ্রুত আসতে বলেছিল? কেননা জান্নাত তোকে সেই ছোট্ট বেলা থেকেই অনেক ভালোবাসতো, আর ও সেদিন তোকে প্রপোজ করবে বলে সারপ্রাইজের কথা বলে তাড়াতাড়ি আসতে বলেছে, আর তুই তো সব কিছু উল্টোপাল্টা করে দিয়েছিস। আমি সব জানি। জান্নাত যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমাকে কখন এইভাবে একা করে দিত না। আর পলাশ আমাকে মারছিল, ওইভাবে তাকিয়ে তাকিয়ে উপভোগ করতো না। আসলে থাক, আর বলতে হবে না। আমি এখন ঘুমাবো, তুই এখন যা।
আর হ্যাঁ, আমি যে আন্ডারকভার পুলিশ অফিসার এটা কাউকে বলবি না। এই ব্যাপারে আমি তোর থেকে বেশি জানি। নাফি চলে গেলে আমি ফ্রেশ হয়ে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা নাফির ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে কলেজে যাওয়া আর ম্যাচে ফিরে আসা, আর হ্যাঁ, আমার জবও হয়ে গেছে এখন। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আজ বাড়িতে যাব, অনেক হলো আব্বু আমার মিমিকে দেখি না। আর হ্যাঁ, একটা কেসের জন্য আমি এবার আমার আগের কলেজে ভর্তি হব। আব্বুর কাছে ফোন দিলাম। কিছুক্ষণ ফোন বাজার পর আব্বু ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি করছো? এই তো শুয়ে বসে দিন কাটছে। তোর আম্মুর সাথে কথা বল। দাও। কিরে বাবা, কেমন আছিস? এই তো আম্মু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমার আবার ভালো থাকা, তুই যে কবে গেলি আর তো আসার কোনো নামগন্ধই নেই। আম্মু সময় হলে আসবো, তাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আম্মুকে আমার যাওয়ার কথা বললাম না, কেননা আমি সারপ্রাইজ দিতে চাই। কি হলো, তুই কথা বলবি না? তুমি শুধু কান্নাকাটি করো, তাই কথা বলতে মন চাচ্ছে না। ওকে, আমি আর কান্নাকাটি করছি না। তারপর আম্মুর সাথে অনেক সময় নিয়ে কথা বললাম। কথা শেষ হতেই নাফি এসে উপস্থিত হলো। আমাদের দুজনের টিকিট কাটা শেষ, তবে তোর আর আমার সিট আলাদা, এক জায়গায় হয়নি। ওকে, নো প্রবলেম। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। তারপর বাসে উঠে বাচ্চারা অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে আমার পাশের সিটে বসে। ধুর, কোনো ছেলে হলে ভালোই হতো। গল্প করতে করতে জার্নির সময়টা কেটে যেত। আমি বিরক্ত হয়ে মেয়েটির দিকে তাকালাম। ওই ভাদাম্মার মতো এভাবে তাকায় আসোস কেন? কাকে বলছেন? আমার পাশে যেই হ্যাবলা বসে আছে তাকেই বলছি। আজব পাবলিক। মুখ ঘুরে জানালা বাড়ির দৃশ্য দেখতে লাগলাম। আর মেয়েটি মুখটি বেয়ে হাসতে লাগলো। আর আমার শরীর জ্বলে যাচ্ছে। না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। রেগে গেলে না, আপনাকে অনেক কিউট লাগে। পুরো কুচকে মেয়েটির দিকে তাকালাম। এবার আপনাকে একটু ভালো লাগছে না, অনেকটা প্যাঁচার মতো লাগছে। এই, আপনি চুপ থাকতে পারেন না? উঠেই তো বকবক শুরু করতে লাগলেন। সত্যি আমি চুপ থাকতে পারি না। তোর মেয়েটির সাথে কথা না বাড়িয়ে ফোন বের করে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি মেয়েটা আমাকে ধাক্কা দিচ্ছে। এই, আপনার সমস্যা কি? কোনো সমস্যা নেই, তবে একা বসে থাকতে বিরক্ত লাগছে। আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে আপনি আমাকে চিনেন। আমি তো আপনাকে চিনি। কি? কিভাবে? আগে পরিচিত হয়ে নেই, তারপর না হয় আমি বলি। ওকে। এতক্ষণ মেয়েটির প্রতি বিরক্ত বোধ করছিলাম, কিন্তু এখন আর তেমন লাগছে না। বিরক্ত না লাগার কারণ হলো, যখন কেউ আপনাকে চেনে অথচ আপনি তাকে চেনেন না, তখন নিজেকে খুব বিশেষ কেউ মনে হয়, যেমনটা এখন আমার মনে হচ্ছে। আমি তমা, আপনি? কিছু বলতে যাব? থাক, আর কিছু বলতে হবে না। আমি তো আপনাকে বেশ ভালো করেই চিনি, সুতরাং পরিচয় দিতে হবে না। আসলে আমি হলাম জান্নাতের ফ্রেন্ড, আর জান্নাত আপনার কথা অনেক বলেছে, আর আপনার কথা শুনতে শুনতে কানে পোকা বের হয়ে গিয়েছে। কোন জান্নাত? চেনাও না চেনার ভান করলাম। ওহ, আপনি তো কচি খোকা, আপনি তো নিজেও চিনেন না, তাই না? আমি তো কিছুটা ঘাবড়িয়ে গেলাম। এখন আর কথা বাড়ানো যাবে না, নয়তো আমি কে, জান্নাতকে এখনো ভালোবাসি এটা জেনে যাবে। আমি কথা ঘোরানোর চেষ্টা করে বললাম, আপনাকে কখনো হয়তো দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। হয়তো দেখছেন কোথাও, কিন্তু আপনি যে কথা ঘোরানোর চেষ্টা করছেন আমি ভালোভাবেই বুঝতে পারছি। না, তেমন কোনো বিষয় না। জানেন, জান্নাত না আপনাকে এখনো পাগলের মতো ভালোবাসে। এই মেয়ের সাথে আর কথা বলতে ভালোই লাগছে না, তাই নাফিকে আমার সিটে আর আমিও সিটে গিয়ে বসলাম। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। কতদিন পর আবার সেই নিজের শহরের মুখোমুখি হতে যাচ্ছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। হঠাৎ নাফির ডাকে ঘুম ভাঙলো। নাসিম, ওই নাসিম ওঠ, আমরা তো চুয়াডাঙ্গা চলে এসেছি। চল বাস থেকে নেমে যাই। চল। তারপর আমরা বাস থেকে নেমে যার যার বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসার গেটের সামনে এসে দাঁড়িয়ে রইলাম। নিজের বাসায় নিজে ঢুকতে কেমন যেন লাগছে। আর 7-5 না ভেবেই গেট দিয়ে ঢুকে দরজায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর মিমি এসে দরজা খুলে দিল আর আমার দিকে তাকিয়ে আছে। কিরে বোন, তুই কেমন আছিস? বোন আমার কোনো কথা না বলেই সোজা এসে আমাকে জোরে ধরে কেঁদে দিল। কিরে, তোর আবার কি হলো? তুই কান্নাকাটি করলি কেন? মিমি চুপ করে আছে। আচ্ছা আমাকে ছাড়, আমি আবার চলে যাব। এবার যাওয়ার কথা বলি পা ভেঙে বাসায় বসিয়ে রেখে দিব। আচ্ছা, আর যাব না, আমাকে তো বাসার ভিতরে যেতে দে। ও তাই তো, চল। তোর বিয়ে ঠিক করে ফেলেছি, আর মাত্র 7 দিন পর, সামনের সপ্তাহে তোর বিয়ে।
আমি এতদিন পর আসলাম আর তুমি এমনভাবে কথা বলছো যেন আমি তোমার কেউই না। তুই কোথাও যাচ্ছিস, কি করছিস, আমার সব জানা আছে। আমি যে আসছি তুমি আগে থেকে জানতে? জানতাম। আর যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। দূর, আমি মনে করলাম কতদিন পর বাসায় আসলাম আর মনে করলাম বাসার সবাইকে সারপ্রাইজ দেবো, কিন্তু আমি নিজেই তো সারপ্রাইজ পেয়ে গেছি। কি আর করার। উপরে আমার রুমে চলে আসলাম। এসে তো আমি আরও অবাক হয়ে গেলাম। এটা যে আমার রুম আমি নিজেও চিনতে পারছি না। অনেক সুন্দর করে সাজিয়েছে। যাক, তাহলে আমার বোনটা অনেক সুন্দর করে সাজানো শিখে গেছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিচে গেলাম। নিচে নেমে তো আবার অবাক হয়ে গেলাম। নিচে নেমে দেখি ইভান, রাকিব ও জান্নাত আর মারিয়া বসে আছে। ওদের দেখে আমার রাগ 100-তে 100 হয়ে গেছে। এখন রাগারাগি করার কোনো মোড নেই, তাই কোনো কথা না বলে সোজা আমার রুমে চলে আসলাম। পেছন থেকে রূপা অনেকবার ডেকেছে, কিন্তু আমি তার কোনো কথায় কান্না দিয়ে চলে আসলাম। এসে খাটে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর জান্নাত, ইভান, রাকিব, মারিয়া আমার রুমে আসলো। এসে আমার খাটে বসলো। আমি উঠে বসে আছি, পাশে ওরাও বসলো। আর মিমি কফি নিয়ে এলো। আপু ভাইয়া, তোমরা সবাই 1 কাপ করে নাও। মিমি, এদের সবাইকে নাস্তা দিয়ে বিদায় কর, আমি একটু বাইরে যাব। নাসিম, আমরা সবাই সরি বলতে এসেছি। তোদেরকে আমার কোনো দরকার নেই। কিন্তু তোকে তো আমার দরকার, আমি তোকে ভালোবাসি। তোর মুখে এটা মানায় না, আমি তোকে ভালোবাসি না। আর হ্যাঁ, সামনের সপ্তাহে আমার বিয়ে। যদিও আমার কোনো বিয়ে করার ইচ্ছেই ছিল না, কিন্তু এখন তোকে বলছি আমি বিয়েটা করব। পালে ঠেকে দেখাস। জান্নাত কোনো কথা না বলেই মুচকি হাসি দিয়ে বলল, ওকে বাই। এটা বলে সবাই চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, কি এমন কথা বললাম যে সবাই এভাবে চলে গেল। এভাবে দেখতে দেখতে আমার বিয়ের দিনে চলে আসলো, এমনকি বিয়ে হয়ে গেছে। আমি এখন বাসর ঘরে ঢুকে দেখি জান্নাত খাটের উপর বসে মাথার আঁচল ফেলে সেটা দিয়ে বাতাস খাচ্ছে। আমি তো বড় ধরনের একটা ঝাটকা খেলাম। জান্নাত এখানে কেন? আমার বিয়ে হয়েছে তো জান্নাতুল মাওয়ার সাথে। ওরে শিট, জান্নাতুল মাওয়া তো জান্নাতের পূর্ণ নাম। এসব ভাবছিলাম, হঠাৎ পায়ে কারো শোয়াপে বাস্তবে ফেললাম। আমি এক ঝাটকায় সরে আসলাম। তুই এখানে কেন? আমি এখন তোমার স্ত্রী, সো তুই তুকারি না বলাই বেটার হবে মনে হচ্ছে। আমি তোর থেকে জ্ঞান চাচ্ছি না। আর হ্যাঁ, কিসের বউ? আমি তোকে কোনোভাবে মেনে নিতে পারবো না। কেন মানতে পারবে না? কেননা আমি তোর জন্য আমার জীবন থেকে একটা বছর হারিয়ে ফেলেছি, পরিবার থেকে দূরে থেকেছি। আসলে আমি শাট আপ। আমি তোর থেকে কোনো কৈফিয়ত চাচ্ছি না। আর হ্যাঁ, অতি শীঘ্রই আমি তোকে ডিভোর্স দেব। কি? হ্যাঁ, তাই। এ কথা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ এসে দেখি জান্নাত খাটের উপর বসে কাঁদছে। আমি দেখেও না দেখার ভান করে বললাম, আমি যেহেতু তোকে বউ হিসেবে মানি না, সুতরাং তুই এক খাটে ঘুমাতেও পারবি না। আমি কোথায় ঘুমাবো? এখানে সোফাও তো নেই। তুই কোথায় ঘুমাবি এটা তোর বিষয়, আমার না। আমি খাটেই ঘুমাবো, অন্য কোথাও ঘুমাতে পারবো না। এই কথা বলেই শুয়ে পড়ল আমার দিকে মুখ করেই। আমার তো রাগে শরীরটা চলে যাচ্ছে। আমি উঠে রুমের বাইরে চলে আসছিলাম, এমন সময় পিছন থেকে জান্নাত হাত টেনে ধরলো। কোথায় যাচ্ছ? তুই আমার হাত ছাড়। আগে বলো কোথায় যাচ্ছ? আমি হাত ছাড়তে বলছি, নাহলে এমন কিছু করে ফেলবো যা তুই কল্পনা করিসনি। তুমি যাই করো, আমি ছাড়ছি না। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিলাম। জান্নাত অবাক দৃষ্টিতে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আমি জান্নাতের দিকে তাকিয়ে থাকলে ওর থেকে বেশি কষ্ট পাই, তাই সোজা ছাদে চলে আসলাম আর ভাবতে লাগলাম আগের দিনগুলো কতই না ভালো ছিল। নাসিম চল, আজ আর ক্লাস করব না। আমি তো অন্য দিনও করি না, আজও করব না। একা কোনো ব্যাপার না, কিন্তু তুই ক্লাস করবি না কেন? ভালো লাগছে না তাই। তা কোথায় যাবি শুনি? পার্কে চল। ওকে চল, তুই হাট, আমি বাইক নিয়ে আসি। না, আমার ভালো লাগে না। তুই কাজে অকাজে ব্রেক কষবি। তুই এমন কোনো পার্সন না যে আমার ব্রেক করতে হবে। জানি আমি তো, তোর কেউ নেই। আর বাইক নিলাম না। আমি আর জান্নাত কলেজের গেট দিয়ে বের হয়ে একটা রিক্সার সামনে গেলাম। মামা, পার্কে যাবেন? হ মামা, যামো। আপনি উঠে পড়েন। জান্নাত কোনো কথা না বলেই নাক টানছে আর চোখ মুছছে। হয়তো আমি বেশি বলে ফেলেছি। রিক্সায় করে পার্কে চলে আসলাম, কিন্তু জান্নাত একটা কথা বলল না। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে হাঁটতে লাগলাম। জান্নাত সরি, আমি কথাটা তেমনটা মিন করে বলিনি। না, তেমন কিছু না। তাহলে তুই কথা বলছিস না কেন? ভালো লাগছে না। ওকে, আমি সেই সুরসুরি দিয়ে মন ভালো করে দিই। না ভাই, তোর পায়ে ধরে তুই আমাকে সুরসুরি দিবি না। আমাকে ঠেকায় কে? আমি জান্নাতকে সুরসুরি দিলাম, অমনি জান্নাত আমাকে মারতে গেল। আমি দৌড়ে পালাতে গেলাম, আর একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেল। মেয়েটি পড়ে গেল। সরি আপু, আমি খেয়াল করিনি। তোর এত বড় সাহস, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিস? দেখুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি।
মেয়েটি ঠাস করে একটা চড় দিল আমার গালে। আমি তো অবাকে তাকিয়ে রইলাম। সরি বলার পরে আমাকে মারলো। হঠাৎ জান্নাত মেয়েটিকে মারতে শুরু করলো। চড়ের উপর চড় মারতে লাগলো। মেয়েটি শুয়ে পড়েছে, তাও মারতে লাগলো। অবস্থা বেগতিক দেখে জান্নাতকে সরিয়ে আনতে গেলাম। কিরে, তুই আবার কি শুরু করলি? আমি তোকে মেরেই ফেলবো। ও তোর গায়ে হাত দিয়েছে। ছেড়ে দে মেয়েটাকে। তুই আমাকে ছাড়, ওকে তো আজ মেরেই ফেলবো। আপা আপনি এখান থেকে যান, জান্নাতের মাথা ঠিক নেই। মেয়েটি কোনোরকম উঠে দৌড়ে চলে গেল। আমি জান্নাতকে একটা বেঞ্চের উপর বসালাম। এখানে বস, আগে মাথা ঠান্ডা কর। তুই ওই শাকচুন্নিকে কিছু বললি না কেন? তুই কি এখন আমাকে মারা শুরু করবি? দরকার হলে তাই করব। এইসবই ভাবছিলাম, হঠাৎ পেছন দিকে কারো পায়ের আওয়াজে আমার ধ্যান ভেঙে গেল। আমি পেছনে তাকে দেখি আম্মু আর জান্নাত দাঁড়িয়ে আছে। আমার তো গলা শুকিয়ে গেল। আম্মুকে আমি অনেক ভয় পাই, না জানি আম্মু আবার কি শুরু করে। কি রে, তুই এই সময় এখানে কেন? আম্মু, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম। খোলা আকাশের নিচে বাতাস খাচ্ছিস, ভালো কথা, কিন্তু তুই এমন তোতলাচ্ছিস কেন? কই? আচ্ছা যা তোর রুমে। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো। তুই এখানে কেন? আমি আমার বরের রুমে আসবো না তো কোথায় আসবো? আমি আগে বলেছি যে আমি তোকে কখনো মেনে নেব না, তারপরেও তুই শেষরার মধ্যে এখানে আসছিস কেন? ওকে ঠিক আছে, আমি নিচেই ঘুমাচ্ছি। এবার খুশি তো? আমি তো সেদিনই সবচেয়ে বেশি খুশি হব, যেদিন তুই একেবারে আমার থেকে দূরে সরে যাবি। জান্নাত আর কোনো কথা না বাড়িয়ে খাটের উপর থেকে একটা বালিশ আর একটা কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়ল। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা চোখে পানি পড়াতে ধরপড় করে উঠে পড়লাম। সামনে তাকিয়ে দেখি জান্নাত মুসকে মুসকে হাসছে। আমার তো রাগে শরীর 100-তে 100 হয়ে গেছে। আমার চোখে পানি দিলি কেন? তোমার শখ পূরণ করলাম। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিলাম। তুই আজ সকালে রেডি হয়ে থাকবি। কেন? আজ লয়ারের কাছে যাব, তোকে আজকে আমি ডিভোর্স দেব। প্লিজ তুমি এমনটা করো না, আমি তাহলে আত্মহত্যা করতে বাধ্য হব। আমি আগে তালাক দিয়ে দিই, তারপর তোর যা ইচ্ছা তাই করতে পারিস। জান্নাত কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে গেল। জান্নাত ঝর্ণা ছেড়ে দিয়ে ভিজতে লাগলো আর বলতে লাগলো, নাসিম, আমি তোমাকে সেই বুঝতে শেখার পর থেকে ভালোবাসি। আমি বিভিন্ন সময় তোমার শখ আহ্লাদ জেনে নিতাম, যাতে আমি নিজেকে তোমার মতো করে সাজিয়ে নিতে পারি। তুমি বলেছিলে যে তুমি অনেকবার টাকার পরেও না উঠলে তোমার বউ তোমার মুখে চুলের পানি দিতেই উঠে পড়বে। আমি ঠিক তোমার শখ পূরণ করতে এমনটা করেছি, আর তুমি আমাকে ভুল বুঝলে। এমনকি আজ আমাকে ডিভোর্স দেওয়ার কথা বললে, যেটা আমি কখনো কল্পনা করিনি। নাসিম, সত্যি সত্যি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি যদি আজ আমাকে ডিভোর্স দাও, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই খোলা নেই। এদিকে আমি একটা ঘুম দিলাম। সকাল হলে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হতে যাব, কিন্তু জান্নাতে বের হওয়ার কোনো নামগন্ধই নেই। কি করি কিছুই ভালো লাগছে না। জান্নাত আবার ঢুকেছে নাকি সেই যে ঢুকেছে আর বের হয়নি। আমি অপেক্ষা না করে দরজায় টোকা দিলাম, কিন্তু ভিতরে শুধু পানি পড়ার শব্দ শুনতে পেলাম, তাছাড়া কোনো শব্দই পাচ্ছি না। জান্নাত, ও তো চুপ করে আছে। জান্নাত, এই জান্নাত, তুই আমার কথা শুনতে পারছিস? কি করব কিছুই বুঝতে পারছি না। জান্নাত আবার কিছু করে বসেনি তো? আমার তো মাথায় কিছু আসছে না। আর ভাবাভাবি করে লাভ নেই, দরজা ভেঙে ফেলতে হবে। তাই একটু দূরে সরে দৌড়ে গিয়ে একটা লাথি দিতে দরজা খুলে গেল। ভেতরে ঢুকে দেখি জান্নাত পড়ে আছে, আর এদিকে ঝর্ণা চলছে তো চলছেই। আমি কাছে গিয়ে ডাক দিলাম, জান্নাত, তোর কি হয়েছে? জান্নাত কোনো কথাই বলছে না। আমি বুঝতে পারলাম যে জান্নাত অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই আর কোনো কথা না পারে জান্নাতকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। এখন তো জান্নাতের পোশাক পরিবর্তন করতে হবে, কিন্তু আমি কিভাবে করব? আর যদি আম্মুকে ডাকি, তাহলে তো আম্মু অনেক প্রশ্ন করবে, কি হয়েছে, কিভাবে হলো, কখন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এসব ভাবছিলাম, হঠাৎ করে জান্নাত নড়ে উঠলো। যাক, ভালো হলো, জান্নাতের জ্ঞান ফিরেছে। জান্নাত টিপ টিপ করে চোখ খুলে তাকালো। আমি জান্নাতের দিকে তাকিয়ে আছি। আমি এখানে কেন? আমার কি হয়েছিল? কি হয়েছে তা তো জানি না, তবে তুই ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিলি। তারপর জান্নাতের সব মনে পড়ে গেল। জান্নাত যে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তারপর জান্নাত আস্তে আস্তে উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে আসলে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি জান্নাত খাটের উপর বসে আছে। চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, নাস্তা করতে হবে না? হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। আমি মোবাইলটি পিক করে কানে ধরলাম। নাসিম, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চুয়াডাঙ্গা ক্যাম্পে চলে আসো। স্যার, কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা, তুমি দ্রুত চলে আসো। ওকে স্যার। জানা তাকে নাস্তা টেবিলে চলে গেছে। আমি নিচে নেমে আসলাম, নাস্তা করতে বসলাম। তোকে খুব প্রশান দেখা যাচ্ছে, কোনো সমস্যা? না। তাহলে তোকে এমন লাগছে কেন? তেমন কোনো ব্যাপার না। জান্নাত বসে বসে শুধু খাবার নাড়ছে, কিন্তু মুখে কিছুই দিচ্ছে না। আর আমি যত দ্রুত সম্ভব নাস্তা শেষ করার চেষ্টা করছি।
এত দ্রুত খাচ্ছিস কেন? একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তাই একটু তাড়া আছে। খাওয়ার সময় তাড়াহুড়া করতে নেই, তুই ধীরে ধীরে খাবার খা। আমার খাওয়া শেষ, আর কোনো কথা না বলেই সোজা আমার রুমে চলে আসলাম। এসে বাইরে যাওয়ার ড্রেস পরে নিলাম। এমন সময় জান্নাত উপস্থিত হলো। প্লিজ আর একবার ভেবে নিলে হয় না? মানে? জান্নাত কোন বিষয়ে কথা বলছে আমি ঠিক বুঝতে পারছি না। আমি তোমার সব কথা মেনে চলবো, কখনো তোমার কথার বিপরীত করব না, তাও প্লিজ আমাকে ডিভোর্স দিও না। ও তাহলে এই ব্যাপার। আমি এরা মনে করছি ও আমার জবের ব্যাপারে কিছু জেনে গেল নাকি। কি হলো, কথা বলছো না কেন? আমি ভেবে দেখি। এই কথাটা বলেই আমি রুম থেকে বের হয়ে বাইক নিয়ে চুয়াডাঙ্গায় চলে আসলাম। তারপর আমাদের অফিসের গেট দিয়ে মাস্ক ব্যবহার করে ঢুকলাম। তারপর যখন কনফারেন্স রুমে যাব, একজন আমার ব্যাচ চেক করে ঢুকতে দিল। রুমে এসে দেখি নাফি আগে থেকে উপস্থিত আছে। কিরে নাফি, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে আসলাম। তাই কি জন্য তো জরুরি তলব করা হচ্ছে তুই জানিস? না, তবে জানতে পারলাম যে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হয়েছে। জঙ্গি সন্ত্রাসীদের ব্যাপারে অনেকেরই অনেক অভিমত পাওয়া যায়। আসলে বর্তমানে জঙ্গি বলতে মুসলমানদেরকেই বোঝানো হচ্ছে, অথচ বিষয়টা এমন না। বর্তমানে সবচেয়ে বড় জঙ্গি ইউরোপ আমেরিকার দেশগুলোতে। আপনি কারো পক্ষপাতিত্ব করা ছাড়া একটু চিন্তা করে দেখুন, ফলাফল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা মানতেই হবে যে কিছু লোক অতি উৎসাহী হয়ে আত্মঘাতী বোমা হামলা করে, অনেক জনসাধারণের হয়রানি করে, যেটাকে ইসলাম কখনো সমর্থন করে না। মুদ্রা কথা হচ্ছে, অনেকে অভিযোগ করে যে ইসলামে জিহাদিদের বিষয়ে কি বলবেন। তবে এতটুকু বলতে পারি যে ইসলাম অন্যায়ভাবে একটা মশা মাছি মারারও অনুমতি দেয়নি। ও তা আমার খালাতো বোন জান্নাতের খবর কি? আর আমি সবচেয়ে বেশি আশ্চর্য হলাম যে তুই কয়েকদিন আগেও জান্নাতের কথা শুনতে চাচ্ছিলি না, অথচ কয়েকদিন পর জান্নাতকে বিয়ে করলি। আসলে আমি জান্নাতের সাথে চ্যালেঞ্জ করে অন্য একজনকে বিয়ে করতে চেয়েছিলাম, আর সেই জন্যই আম্মুর দেখা মেয়েকে বিয়ে করি। আর আম্মু মেয়ে পছন্দ করার কথা বলছিল। আমি আম্মুকে বলেছিলাম যে আম্মু তোমার পছন্দ আমার পছন্দ। পরে বিয়ে করার পরে দেখতে পেলাম যে আমি জান্নাতকে বিয়ে করেছি। কিরে, তুই তো দাঁত কেলে হাসছিস কেন? তোকে বোকা বানিয়ে বিয়ের যে প্ল্যান ছিল সেটা আমি করেছিলাম। তা করছিস, ভালোই করেছিস। আমি জেদে বসে যদি অন্য মেয়েকে বিয়ে করে ফেলতাম, তাহলে আমি সারা জীবনে খুশি হতে পারতাম না, কেননা আমিও তো জান্নাতকে অনেক ভালোবাসি। কিরে, তুই কি এমন ভাবছিস? কিছু না, সবাই কর্পোরেশন রুমে চলে এসেছে। বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আপনারা হয়তো বেশিরভাগ মানুষই জানেন না আজ আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি। জি স্যার। তারপর অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে আসল বিষয়ে যে কথাবার্তা হয়েছে তাহলে আমাদের এখানে একটা জঙ্গি সংগঠন তৈরি হয়েছে। আর এই সংগঠনের মাস্টার মাইন্ড হলো রিজাউল চৌধুরী, আর সে হলো এলাকার এমপি প্লাস সন্ত্রাস। এখন আমাদের এই বিষয়ে অনেক তথ্য জোগাড় করতে হবে, সাথে সাথে তার লোকজন কোথায় কে যায় কি করে এসব বিষয়ে জানতে হবে। এসব নিয়ে আরও অনেকক্ষণ কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু আম্মু চিন্তিত হয়ে বসে আছে, সাথে জান্নাত মিম ও রূপাও আছে। আর সবাই আমাকে দেখে বোধ দেখার মতো তাকিয়ে আছে। আমি ঘরে ঢোকা মাত্রই আব্বু বলল, তুই কোথায় গিয়েছিলি? এই তো একটু কাজ ছিল তাই বাইরে গিয়েছিলাম। সেই সকালে বের হয়েছিস আর এখন বাসায় আসার সময় হলো আর বলছিস একটু কাজ ছিল? এখন তো বিকেল 4:30 বাজে, আর আমি তো রাত করে আসিনি। তোমরা সবাই এমন রিয়েক্ট করছো কেন? আচ্ছা তুই তোর ঘরে যা। আমি কোনো কথা না বাড়িয়েই রুমে চলে আসলাম। রুমে শুয়ে আছি, কিছুক্ষণ পর জান্নাত রুমে চলে আসলো। তুমি কি আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার হয়েছো? আমি তো জান্নাতের কথা একটা ঝটকা খেলাম। কি, তুই এসব জানিস কিভাবে? আমি তো নাফিকে তোমার সাথে পাঠিয়েছি আর মামাকে তোমার কথা বলেছি। ও তাহলে এই ব্যাপার। তা তোমার কি জব হয়েছে? তার মানে আমার যে জব হয়েছে এখনো জান্নাত জানে না। যাক, ভালোই হলো, এটা জান্নাতের অজানাই থাকুক। আমার জব হলে তো তুই জানতেই পারতিস। আমি নাফিকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও বলল যে তোমার জব হয়নি। যখন জানিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? তুই আমার সাথে যেটা করেছিলি সেটা ঠিক ছিল? আমি তো আসতে পারি ভাবি? ও রূপা আয়, দেখ না তোর ভাই এখনো আমার উপর রাগ করে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, খালা ডাকছে, তুমি নিচে যাও। ওই, আমি তোকে বলিনি তুই আমাকে তুই তুকারি বলবি না, আর আমরা তো ফ্রেন্ড। ওকে, তুই এখন এখান থেকে যা তো, আমি নাসিমের সাথে একটু কথা বলবো। ওকে। জান্নাত চলে গেল। আমি বসে আছি। রূপা একটা চেয়ার টেনে বসলো। কি বলবি রে? তুই এখনো জান্নাতকে মেনে নিচ্ছিস না কেন? তুই ভালো করেই জানিস আমি কেন মেনে নিচ্ছি না। আবার বলছিস আমি কেন মেনে নিচ্ছি না?
মেয়েটা অনেক ভালো, প্লাস ও তোকে অনেক বেশি ভালোবাসে। তুই কিভাবে বুঝলি? তুই যখন টিসি নিয়ে ঢাকায় চলে গেলি তখন আমি একা একাই কলেজে যাওয়া আসা করতে লাগলাম। ফ্ল্যাশব্যাক। আপনার বিএফ কোথায়? আমাকে বলছেন? জি, আমি আপনাকেই বলছি। সরি, আমার কোনো বিএফ নেই। হাউ ফানি। তাহলে নাসিম আরাফাত আপনার কে হয়? রূপা আর কোনো কথা না বলে চুপ করে ক্লাসে চলে যায়। দেখেছিস মেয়েটার দেমাগ কত? তাই তো দেখছি। মারিয়া, যা তো এই মেয়েটাকে নিয়ে আয়। ওকে। কিছুক্ষণ পর মারিয়া রূপাকে নিয়ে আসলো। কিরে, তোর তো খুব ভাব বেড়ে গেছে। আমি তোকে প্রশ্ন করেছি, বাট তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলি কেন? আপনি না নাসিমকে ভালোবাসেন? বাসতাম, বাট এখন আর না। আর এখনো ছায়াও দেখতে চাই না। দেখতে চাইলেও আর দেখতে পারবেন না। মানে? ও এখান থেকে টিসি নিয়ে ঢাকায় চলে যাচ্ছে, এখানে আর পড়াশোনা করবে না। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আমি নাসিমের কাজিন। তাছাড়া নাসিমের সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। কি? তাহলে সেদিন যেটা দেখেছি সেটা কি ভুল ছিল? জি, ভুল ছিল। জান্নাতের কোনো কথা না বলে সোজা আমার বাসায় চলে আসে। এসে দেখে আমি অলরেডি চলে গেছি। জান্নাত কি করবে কিছু বুঝতে পারছে না। হঠাৎ মাথায় বুদ্ধি এলো। জান্নাত নাফিকে ফোন করলো আর সব খুলে বলল। আর এটা বলল, নাফি ভাই, আমার একটা উপকার করবি? কি উপকার? বলে ফেল। তুই তো ঢাকায় যাবি, তাই না? যাবো তো। তুই যত দ্রুত সম্ভব তোর সব কিছু প্যাক করে নে। তারপর আমি একটা বাসের টিকিটের পিক ইমেইল করে দিচ্ছি। তুই তার পাশের সিটে বসে তুই তোর মেসে নিয়ে যাবি। কিন্তু দেখ, তোর পায়ে ধরি, তুই প্লিজ আমার এই উপকারটুকু কর। ওকে। এবার বর্তমান। তাহলে নাভি জান্নাতের কথা মতো আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। আর জানিস, জান্নাত সব সময় তোর কথাই বলতো। আর তোর নাকি পুলিশ হওয়ার খুব শখ, সেই জন্যই তোর কথা ওর মামাকে বলেছে। কিন্তু তোর তো কোনো আর জব হলো না। তা তো বুঝলাম, কিন্তু জান্নাতের সাথে তোর ফ্রেন্ডশিপ হলো কিভাবে? দেখতে দেখতে হয়ে যাবে। আর তোকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ তুই জান্নাতকে মেনে নে। দেখা যাক। না দেখা যাক বললে হবে না, তুই আমাকে কথা দিয়ে যা তুই জান্নাতকে মেনে নিচ্ছিস। ওকে, মেনে নেব, তবে এটা জান্নাতকে বলবি না। আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। ওকে। রূপা চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, সত্যিই তো জান্নাতের জায়গায় আমিও তো এটাই করতাম। কিন্তু জান্নাতকে আমি মেনে নেব ঠিক, তবে একটু বাজিয়ে দেখি। কিছুক্ষণ পর জান্নাত আসলো। আমি শুয়ে আছি। রূপার সাথে কি এত কথা বললে? কেন, রূপা কিছু বলেনি? ওই পেতনি, বল। তুই যা, আমি বলতে পারবো না। ও, তাহলে জানা লাগবে না। হঠাৎ করে আমার মোবাইল বেজে উঠলো। আমি মোবাইল পিক করি। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি নাহিদ। আমাকে আপনি চিনবেন না? মেজর সাহেব আমাকে আপনার সাথে কাজ করতে বলেছেন। ও, তাহলে তো তোমার সাথে একটু আলোচনা করার দরকার। তাহলে স্যার আপনি রেস্টুরেন্ট চলে আসেন, আমিও ওখানে চলে আসব। এক্ষুনি? জি স্যার। ওকে, আমি আসছি। কল কেটে দিলাম। জান্নাত আমার দিকে রাগি মুডে তাকিয়ে আছে। আমি চোখ দ্বারা ইশারা করলাম, কি হয়েছে? কোথায় যাব? আমার একটা কাজ পড়ে আছে, তাই এক্ষুনি আমাকে বের হয়ে যেতে হবে। না, এখন কোথাও যাওয়া হবে না। আমি কোনো কথা না বলে সোজা ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু বাকি সবাই দাঁড়িয়ে আছে। কি হলো, তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুই এখন কোথায় যাচ্ছিস? আমার একটু কাজ আছে। তোর কি কাজ? বলা যাবে না। কি এমন কাজ যে তুই আমাদের পরিবারের কারোর সাথে শেয়ার করতে পারছিস না? কাজটা সিক্রেট। আর হ্যাঁ, আমি এমন কোনো কাজ করব না যে তোমাদের মাথায় হেঁট হয়ে যাবে। আমি কোনো কথা না বলে সোজা বাইরে চলে আসলাম। এসেই নাফিকে রেস্টুরেন্টের ঠিকানা অনুযায়ী আসতে বললাম। তারপর আমি রেস্টুরেন্টে গিয়ে দেখলাম একজন লোক বসে আছে, সাথে নাফিও বসে আছে। হ্যাঁ। হ্যালো ভাই, আপনি কি নাহিদ? জি ভাই। আমার মনে হচ্ছে একে কোথাও না কোথাও দেখেছি, কিন্তু কিছু মনে করতে পারছি না। এভাবে আরও অনেকক্ষণ কথা বলে আমি আর নাফি আমাদের বাসায় চলে আসছি। কিছু দূর যাওয়ার পর দেখি মারিয়াকে কয়েকজন ছেলে টিজ করছে, আর ইভান ও রাকিব ওদেরকে বাধা দিচ্ছে, আর ছেলেগুলো ইভান আর রাকিবকে মারছে। আমি আর নাফি ওখানে গেলাম। গিয়ে দেখি পলাশ ও তার দলবল ওদেরকে মারছে, আর মারিয়ার সাথে অসভ্যতামি করছে। এই তোরা থাম। হিরোগিরি দেখাতে আমাদের হিরো চলে এসেছে। আমি কোনো হিরোগিরি দেখাতে আসিনি, শুধুমাত্র জানতে এসেছি তুই ওদেরকে মারছিস কেন। আগে আশেপাশে তাকিয়ে নিলাম, হাতের কাছে কিছু পাই কিনা। আমাদেরকে আমাদের কাজ করতে দে, তুই এইখান থেকে ভাগ।
নয়তো তোর আগের মতো হাল করব। আমি হাতের কাছে কিছুই পেলাম না, তাই একটু সরে আসছিলাম। এমন সময় মারিয়া বলে উঠল, ভাই তুই আমাকে বাঁচা, নয়তো আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমি কিছুটা দূরে এসে একটা কিছু পড়ে থাকতে দেখলাম। ওটা তুলে নিয়ে ওদের কাছে গেলাম। পলাশ, তুই যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে ভাগ। কি করবি তুই আমার? আর কথা না বেরে আমার হাতে থাকা রড দিয়ে পেটাতে লাগলাম। আমার দেখা দেখি ইভান, রাকিব, নাফি ওদের সবাইকে পেটাতে লাগলো। একে একে সবাইকে পিটে আধমরা করে দিলাম। আর কখনো যদি লাগতে আসিস তাহলে একেবারে জানে মেরে ফেলবো। এইবারের মতো মাফ করে দে, আর কখনো তোদের বিরক্ত করব না। যা প্লিজ দোস্ত, আমাদের মাফ করে দে। নাফি চল। প্লিজ একবারের জন্য ক্ষমা কর, আর কখনো তোর সাথে এমন আচরণ করব না। নাসিম, আমি বলি কি, তুই এবারের মতো ওদেরকে মাফ করে দে। নাফি, তুই জানিস না আমি সব জানি, তুই ওদের মাফ করে দিচ্ছিস, এটাই ফাইনাল। ওকে যা, তোদের মাফ করে দিলাম। মাফ না হয় করলি, কিন্তু তুই যে বিয়ে করলি আমাদের তো টিট দিলি না। ও মা, তোদের মাফ করে তো দেখি আমি ফেসে গেলাম। কিছু করার নেই ভাই। কি আর করার, ওদেরকে আমার ট্রিট দিতে হলো। তারপর খাওয়া দাওয়া শেষ হলে আমি বাসার দিকে রওনা দিলাম। নাফিকে অনেকবার আসতে বললাম, কিন্তু আসলোই না। বাসায় আসতে আসতে রাত 12টা বেজে গেছে। দরজায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দেখি মিমি দরজা খুলে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, মিমি এখনো জেগে আছে কেন? আমি কোনো কথা না বলে সোজা ভেতরে ঢুকে তো 1000 ভোল্টের শক খেলাম। ঘরে ঢুকে দেখি আম্মু, আব্বু আর বাকি সবাই দাঁড়িয়ে আছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কি রে নাসিম, তুই কি দেখছো আব্বু? তোর হাতে কি হয়েছে? রক্ত বের হচ্ছে তো। আমি হাতের দিকে তাকিয়ে দেখি আসলেই তো আমার হাত থেকে রক্ত বের হচ্ছে। আম্মু এসে আমার হাত ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে গেল। তারপর স্যাভেলিন দিয়ে পরিষ্কার করে হাতে ব্যান্ডেজ করে দিল। তারপর আব্বু অনেকবার জিজ্ঞাসা করলো আমার হাত কাটলো কিভাবে। বলে দিলাম যে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। সত্যি বলে রাগ করতো। আর বেশি রাত করে বাসায় ফিরবি না? জি আব্বু। আমি আমার রুমে চলে আসছিলাম, এমন সময় মিমি ফিসফিস করে বলল, আজ অনেক বাজে বেঁচে গেছি। আমরা তো অনেক ভয়ে ছিলাম। আব্বু খুব রেগেছিলেন। এটা আমার ক্যালমা, বুঝছিস? দাঁড়া, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। পারলে দৌড়ে দেখা। এই বলে দিলাম এক দৌড়ে আমার রুমে চলে আসলাম। যাক বাবা, অনেক বাচ্চা বেঁচে গেছি, নয়তো আব্বু আজ ভালো মতো খেলাতো। আমি সোজা ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম, খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জান্নাত আসলো। জান্নাত একটা কথা বলছে না, কেমন যেন গম্ভীর হয়ে আছে। কিরে, তোর আবার কি হলো? কোথায় ছিলি? কি ব্যাপার? জান্নাত তো আমাদের বিয়ের পর কখনো আমাকে তুই করে বলেনি, তাহলে আজ আবার কি হলো? দরকার নেই বলার। আমি আবার আগের মতো শুয়ে পড়ি, নয়তো এখন জ্বর শুরু হবে। আমি যে শুতে যাব এমন সময় জান্নাত এসে আমার কলা ধরে বলতে লাগলো, তুই কথা বলছিস না কেন? আমি এখন ঘুমাবো। জান্নাত ঠাস করে আমাকে 2টা চড় দিল। আমি তো গালে হাতে অবাক হয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছি। এ তো সেই জান্নাত যে আমাকে মারা তো দূরের কথা, যে আমাকে কোনোরকম রাগ হলে তাকে থাপ্পড় দিত, আর সেই জান্নাত আমাকে মারলো। জানিস আমরা কত টেনশনে ছিলাম? আমি চুপ করে আছি। কি হলো, তুই কথা বলছিস না কেন? কি বলবো? তোর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? আমি তোকে সেই ছোট্টবেলা থেকেই অনেক ভালোবাসি, কিন্তু তুই তো বুঝতেই চাসনি। আমার কথা না হয় তোর বাবার টাইম নেই, আব্বু আম্মুর কথা তো একবার ভাবতে পারিস। আমি এবার চুপ। তুই তো চাস যে আমি তোকে ডিভোর্স দিয়ে দেই। ওকে যা, আমি তোকে ডিভোর্স দিয়ে দেব, আর কখনো তোকে চালাবো না। জান্নাতের কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। জান্নাত আমাকে ডিভোর্স দিয়ে দিলে তাহলে আমার কি হবে? আমি যে জান্নাতকে অনেক ভালোবাসি, আমার তো জান্নাতকেই চাই। কি বলছিস, তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে। এই বলে জান্নাত খাট থেকে বালিশ আর কাঁথা নিয়ে আসলো। আমি জান্নাতের হাত ধরে ফেললাম। আমার হাত ছাড়। এটা আমার ইচ্ছা, আমার মনে চাইলে ছাড়বো, আর না চাইলে ছাড়বো না। আমি কিন্তু তোকে ছাড়তে বলেছি। আমি আর জান্নাতের কথায় কান্না দিয়ে জান্নাতকে জড়িয়ে ধরে শুয়ে বললাম। জান্নাত তো ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু আমি তো জান্নাতকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। জান্নাত দেখলো জোর খাটিয়ে কোনো লাভ নেই, তাই আর জোর না খাটিয়ে চুপচাপ শুয়ে থাকলো। কিছুক্ষণ পর বলল, আমার ঘুম চাপছে, আমি ঘুমাবো। ঘুমোবি ভালো কথা, কিন্তু এভাবে কান্না করছিস কেন? আমি তোর সাথে সারা জীবন এভাবে থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য খারাপ। তুই তো আমাকে বউ হিসেবে এখনো মেনেই নিচ্ছিস না। তুই কখন আমাকে ভালোবেসে জড়িয়ে ধরেছিস? জানিস, আমার খুব শখ ছিল আমি প্রত্যেক রাতে তোর বুকে মাথা রেখে মনের কথাগুলো বলবো, কিন্তু তুই তো আমাকে কখনো খাটেই জায়গা দিসনি। তাহলে এখন তোর মনের কথাগুলো বলতে পারিস?
আমার কি আর সেই অধিকার আছে? আচ্ছা ঠিক আছে, কাল বলিস, আজ থেকে অধিকার দিতে হবে না। তারপর আমরা এক সুখের রাজ্যে চলে গেলাম। সকাল হয়ে গেছে, গোসল শেষে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে গেছি। আর জান্নাত নাস্তা বানাচ্ছে। সকাল 8টায় জান্নাতে ডেকে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নাস্তা পর্ব শেষ করে আমি আর জান্নাত কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে ভর্তির কার্যক্রম শেষ করে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এসে এক ঘুমে বিকাল হয়ে গেছে। মোবাইলে রিংটনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোন নিয়ে দেখলাম রাফি ফোন করেছে। হ্যালো। তুই যত তাড়াতাড়ি সম্ভব জায়গায় চলে আয়। কেন, কি হয়েছে? রেজাল্ট করিম ও তার দলবল নিয়ে সবাই এখানে উপস্থিত আছে। কোথায়? তুই দ্রুত ঠিকানা টেক্সট কর আমার কাছে। ওকে। আমি তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঘর থেকে বের হবো এমন সময় জান্নাত সামনে এসে উপস্থিত। তুমি এখন কোথায় যাচ্ছ? আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, সেখানে যেতে হবে। না, তোমাকে বলে যেতে হবে, নয়তো আমি যেতে দিব না। আমার এখন তাড়া আছে, আমি এসে তোমাকে সব খুলে বলবো। হুম। এই বলে জান্নাত আমাকে জড়িয়ে ধরে। আমি জোর করে সারিয়ে নিতে গেলে জান্নাতের হাতের সাথে টান লেগে আমার সাথে থাকা গানটা পড়ে গেল। জান্নাত তো অবাক হয়ে তাকিয়ে আছে। আমি গানটা তুলে কোমরে গুজে নিলাম। তারপর জান্নাতকে ধরতে গেলে জান্নাত ভয়ে কাঁপতে লাগলো। তো আমার কাছে অস্ত্র? আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি এসে তোমাকে সব খুলে বলবো। এখন আমার কাছে টাইম কম। এই বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর নাফিক দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলাম। এসে দেখি ওরা সবাই উপস্থিত আছে। তারপর আমাদের দলবল নিয়ে ওদেরকে চারদিক দিয়ে ঘিরে অ্যাটাক করলাম। ফলে আমরা তাদেরকে পরাস্ত করতে সক্ষম হলাম। আমরা সবাই বিজয় বেশে যার যার বাসায় চলে আসলাম। আমি আমার বাসায় আসলাম। এসে আব্বু আম্মু অনেক প্রশ্ন করলো, কিন্তু আমি কোনো প্রশ্নের উত্তর দিলাম না। শুধু এতটুকু বলে দিলাম যে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। তারপর আমার রুমে চলে আসলাম। এসে দিকে জান্নাত বসে বসে কাঁদছে। আমি কাছে যাওয়া মাত্রই অনেক ভয় পেয়ে গেল। কি হলো, তোমার কি হয়েছে? কিছু হয়নি। আমার কাছে গান দেখে ভয় পেয়েছো? কিছুক্ষণ পর নাফি ফোন করে জানালো যে আমরা যে বিজয় লাভ করেছি তার টিভিতে সম্প্রচার করা হচ্ছে। আমি জান্নাতের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসলাম আর আব্বু আম্মুকে ডাকতে লাগলাম। সবাই উপস্থিত হলে টিভিটা অন করে দিলাম। তারপর আমাদের বিজয়ের খবরটা দেওয়া হচ্ছে। খবর শেষ করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, তোমরা আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আব্বু কোনো কথা না বলে সোজা আমাকে জড়িয়ে ধরলো। আমি বাইরে থাকতাম এই কারণেই, আর তোমরা তো আমাকে কত কথা শোনাতে। যাক, এখন থেকে আমরা বলতে পারবো যে আমি একজন পুলিশের মা বাবা। তারপর সবাই একসাথে অনেক কথাবার্তা বলে রুমে চলে আসলাম। জান্নাত রুমে এসে খাটে গম্ভীর হয়ে বসে আছে। কি হলো জান্নাত, তুমি খুশি হওনি? এই, তুই আমাকে আগে এইসব বলিস না কেন? আমি তো ভয় পেয়ে গেছি। আচ্ছা তাহলে এখন তো জানতে পেরেছো, এখন তো ঘুমাও। না, এখন ঘুমাবো না। তাহলে কি করবা? আমাকে ভয় দেখিয়েছো, সো এখন আদর করে ভয় কাটাতে হবে। পাঠক ভাইয়েরা দেখছে যে এই যে আমি আর নাসিম এখন ট্রিম বানাবো, সুতরাং আপনারা সবাই বিদায় হন। তো বন্ধুরা, আপনারা এখন চোখ বন্ধ করে রাখেন আর নিজেরা নিজের কাজ করেন। এখন আমরা আমাদের কাজে ব্যস্ত। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্পে তৈরি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।